স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি নাহিদা মিতু, আমি গালিব ইবনে রিয়াজ। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে। অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমরা ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। গালিব, দেখছিলাম শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে এসএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করেছে সরকার, এবং ফলাফল কোন পদ্ধতিতে দেওয়া হবে সেটি পরে জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ নিয়ে শান্তবাজারে থাকছে বিস্তারিত। আমরা যেটা আমানত করছি সেটার জন্য আমরা ভালোভাবে পেতে পারি, কিন্তু এখন পর্যায়ক্রমে যা দেখছি আমাদের এইটাও হয়তো বা চলে যাবে। টপ ম্যানেজমেন্ট থেকে প্রেশার ক্রিয়েট করে ডেস্ক অফিসিয়ালদের বাধ্য করা হতো। বাধ্য হয়ে আমি তখন স্বাক্ষর করলাম। এস আলম নিজে আসছে, কয় ভাইজান আপনি ব্যাংকটা খুব ভালো চালাইছেন। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দিয়ে নেয়, ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উনি একটা ব্যবস্থা নিবে বলছে, উইথিন 6 to 9 মান্থের মধ্যে। আমরা এখন আর তাদেরকে সাপোর্ট দেব না, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে। সিস্টেমিক্যালি ইম্পর্টেন্টও না এমন কিছু না, আমরা দেখি যে তাদের কি অবস্থা দাঁড়ায়। সবসময় উদ্ধার করাটা ঠিক নয়। এস আলম গ্রুপের সীমাহীন লুটপাট এবং দুর্নীতিতে নিমজ্জিত ইসলামী ধারার 6টি ব্যাংক 2 দফায় কেন্দ্রীয় ব্যাংক থেকে 50,000 কোটি টাকা নিয়েও কাটাতে পারেনি তারল্য সংকট এবং গ্রাহকের অনিশ্চয়তা। এবং সে জায়গায় গভর্নর বলেছে যে নতুন করে টাকা ছাপিয়ে এই এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকগুলোকে আর কোনো টাকা দেওয়া হবে না, এবং সেই সাথে ব্যবসায়ীরা বলছেন যারা টাকা নিয়ে টাকা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ নিয়েও শান্তবাজারে জানাবো বিস্তারিত, তবে তার আগে জানাচ্ছি এসএসসি পরীক্ষার বাতিল প্রসঙ্গ। শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষাগুলো বাতিল করল সরকার। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন ফলাফল কিভাবে দেওয়া হবে তা পরে জানানো হবে। পরীক্ষা বাতিলের খবরে অনেকে খুশি হলেও মন খারাপ করতেও দেখা যায় কোনো কোনো শিক্ষার্থীকে। তারা বলছেন গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা না হওয়ায় তারা বিদেশে উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে পারবেন না। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। শিক্ষা মন্ত্রণালয়ের ভিতর শিক্ষার্থীদের উচ্ছ্বাস, কারণ ঘোষণা এসেছে এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষা বাতিলের। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানে ধাপে ধাপে পিছিয়ে 11 সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলোর জন্য নতুন রুটিন প্রকাশ করেছিল শিক্ষা বোর্ডগুলো। কিন্তু মঙ্গলবার দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় সিদ্ধান্ত হয় পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর। 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টায় উত্তর করতে হবে 50 নম্বরের। কিন্তু সিদ্ধান্ত না মেনে মন্ত্রণালয়ে ঢুকে পড়েন এইচএসসি পরীক্ষার্থীদের একাংশ। তাদের দাবির মুখে শেষমেশ স্থগিত থাকা বাকি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে তা পরে জানানো হবে। আমরা পরীক্ষা নিচ্ছি না, পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে, ফলাফল কিভাবে মূল্যায়ন হবে আমরা সেটা পরবর্তীতে জানিয়ে দেব। সঙ্গে সঙ্গে উল্লাস করতে দেখা যায় পরীক্ষার্থীদের। আমরা সবাই সন্তুষ্ট, আমাদের দাবি মেনে আমরা সবাই সন্তুষ্ট। শিক্ষা বোর্ডে আমি কিছু ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আহত শিক্ষার্থীদের আছে তাদের বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করতে হবে। তবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে মন খারাপ হয় অনেক পরীক্ষার্থীর। তারা বলছেন এমন সিদ্ধান্তে উচ্চশিক্ষার জন্য বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন না তারা, কারণ দেশে বিদেশে উচ্চশিক্ষার জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতের মতো বিষয়ের নির্দিষ্ট সংখ্যক নম্বর প্রয়োজন হয়, যার অধিকাংশ পরীক্ষাই হয়নি। আমরা যারা বাইরে অ্যাপ্লাই করছি তাদের জন্য তারা কিন্তু সেই চান্সটা পাবে না, কারণ সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্ট দিয়ে আমরা বাইরে অ্যাপ্লাই করতে পারি না, ডিফেন্সে অ্যাপ্লাই করতে পারি না। এখন আমাদের যেই লসটা হচ্ছে এইটার জন্য কে দেখবে? আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা বাইরে কোনোখানে অ্যাপ্লাই করতে পারছি না, ইভেন হায়ার স্টাডিজেও দিতে পারছি না। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 30 জুন। স্থগিত হবার আগে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান পরীক্ষা হলেও রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতের মতো বিষয়গুলোর পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল 14.5 লাখ পরীক্ষার্থী।
ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। নামে বেনামে ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুট, পাচারে বারবার তারল্য সংকটে পড়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ধারার 6টি ব্যাংক। সদ্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার বারবার বিশেষ সুবিধা দিলেও তাতে কেন ব্যাংকগুলোর খরা কাটেনি তা নিয়ে কখনো হয়নি অনুসন্ধানও। ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করেন সঠিক পরিচালনা পরিষদ গঠনের পাশাপাশি স্বাধীন তদন্তের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে নিতে হবে সমাধানের উদ্যোগ। সেলিয়া সুলতানা জানাচ্ছেন বাকিটা। ইসলামী ব্যাংকগুলোর আর্থিক জরুরি সংকট কাটাতে ও প্রতিদিনের নগদ লেনদেন টিকিয়ে রাখতেই যখন হিমশিম খাচ্ছিল, তখন বছর শেষ হওয়ার ঠিক দুদিন আগেই 22,000 কোটি টাকা এলওআরে ধার দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এই অর্থের 90% নিয়েছিল এস আলম নিয়ন্ত্রণাধীন 6টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে ক্যাশ রিজার্ভ রেশিও বা আপৎকালীন সময়ের জন্য অর্থ রাখতেও বছর ধরে বিষম খাচ্ছিল এসব ব্যাংক। এমন জরুরি অবস্থা কাটাতে গভর্নরের একক ক্ষমতায় এই অর্থ দেয়া হয়, যা দিয়ে 2023 সালের আর্থিক প্রতিবেদনে দেখানো হয় লাভে আছে প্রতিষ্ঠানগুলো। ছাপানো টাকায় ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও, লাভ, সঞ্চয়, মূলধন তারল্য দেখিয়ে এসব ব্যাংক থেকে দেয়া হয় ক্যাশ ডিভিডেন্ডও, যেখানে কোনো কোনো সূচক 2022 সালকেও ছাড়িয়ে যায়। আমরা ব্যাংকের কাছে এমন কিছু আশা করি যে আমাদের শেষ বয়সে যে আমরা যেটা আমানত করছি সেটার জন্য আমরা ভালোভাবে পেতে পারি, কিন্তু এখন পর্যায়ক্রমে যা দেখছি আমাদের এইটাও হয়তোবা চলে যাবে। অথচ অবস্থা ফেরেনি, বরং 2024 সালের জুনের শেষ দিন ইসলামী ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে আবারও 35,000 কোটি টাকা দেয়া হয় গভর্নরের একক ক্ষমতায়। তারল্য সংকটে আর দুর্নীতিতে ডুবে থাকা ব্যাংকগুলো এখন আমানতকারী আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য এক অনিশ্চয়তার নাম। অনিশ্চয়তার মধ্যেই আছে। 2.5 কোটি গ্রাহক, একজন গ্রাহকের সাথে মিনিমাম 4 জন করে সদস্য জড়িত। তার মানে প্রায় 10 কোটি মানুষ এই ইসলামী ব্যাংকের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এস আলমের বেনামি কোম্পানিকে ঋণ দেয়া আর খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকটিতে নিজের লোক বসিয়েছেন প্রতিষ্ঠানের প্রধানদের যোগসাজশে। উচ্চ পর্যায়ে রাতাতে নেওয়া হয়নি কোনো অনুসন্ধানের উদ্যোগ, কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নয়, বরং চাপের মুখে মৌখিক নির্দেশে এসব অর্থ ছাড় দেয়া হতো বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা। দেশে যেমন আয়নাঘর ছিল, ইসলামী ব্যাংকও ঠিক এরকম আয়নাঘর ছিল। এখানে মেপ্তা আকিজ গংদের দাপটে আমরা মুখ খুলে কিছু বলতে পারিনি। বড় বড় সিন্ডিকেট ফাইন্যান্স এবং কর্পোরেট যে লোনগুলো হয়, আদার ব্যাংকের লোন বলে, আমাদের ইনভেস্টমেন্ট বিনিয়োগ বলি, সেগুলো অ্যাকচুয়ালি হাইলি টপ ম্যানেজমেন্ট থেকে প্রেশার ক্রিয়েট করে ডেস্ক অফিসিয়ালদের বাধ্য করা হতো। প্রায় 2 লক্ষ কোটি টাকার ব্যাংক, সেই ব্যাংকটাকে এই আপনার যারা লুটেরা তাদের হাত থেকে রক্ষার জন্য আপনার ভালো মানুষ দিয়ে সেটা পুনর্গঠন করার জন্য বাধ্য হয়ে আমি তখন স্বাক্ষর করলাম। তার আধা ঘন্টা পরে আমি বসে আছে, এস আলম নিজে আসছে, কয় ভাইজান আপনি ব্যাংকটা খুব ভালো চালাইছেন। সাইফুল আলম বলে আমাকে, এস আলম যে এই দেশের বড় লুটেরা। তথ্য বলছে ব্যাংক ব্যবসার আড়ালে অনেকটা বৈধ পথে সিঙ্গাপুরে $1 বিলিয়ন বেশি সরানো হয়। সাইপ্রাস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডেও অর্থ সরানো হয় বেনামে। 3টি ফাইন্যান্স আমার এখানে নিহিত ছিল এবং আমরা যেখানে 95 সালে আমি এটা শুরু করি, সেখানে বাংলাদেশ ব্যাংক এসে এটাকে 97, 96, 97-তে রিকগনাইজ করে মাইক্রোফাইন্যান্স, এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এখন জনক। ব্র্যাকের আমি অন্তত 300-400 লোক আমি নিয়ে নিয়েছি বিকজ টু কন্টিনিউ মাই মাইক্রোফাইন্যান্স থেকে আমি মাইক্রো ক্রেডিটে যেতাম। ধরেন মাইক্রোফাইন্যান্সে আমি 25 লাখ পর্যন্ত আমি অ্যালাউ করতাম। তারপর দিয়ে মাইক্রো ক্রেডিটে আমি 50 লাখ টাকা পর্যন্ত যেতাম, আর ম্যাক্রো ফাইন্যান্সে আমি সেটা 2 কোটি 3 কোটি পর্যন্ত আমরা যেতাম। আপনার কি মনে হয় যে এই ব্যাংকটাকে ইউ-টার্ন করানো কি সম্ভব? অবশ্যই সম্ভব, আল্লাহর রহমতে। এসব ব্যাংকে শুধু আমানতকারীরাই নয়, সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের চলতি হিসাবও রয়েছে। ফলে ব্যাংকগুলো সুষ্ঠু ধারায় ফেরানো না গেলে প্রভাব পড়বে এসব বড় খাতেও। প্রথমে দরকার একটা শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক। যদি ব্যাংকিং কমিশন গঠন করতেই হয় কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ব্যর্থতায়, কিংবা এই যে অনেক মন্দ ঋণ, ডিপোজিটারদের স্বার্থ রক্ষা হচ্ছে না, নতুন কোনো প্রোডাক্ট নাই, তারপরে ফরেন এক্সচেঞ্জ নাই, এগুলাতে একটা ফরেন্সিক রিভিউ করে ডিপ ডাইভ ডায়াগনস্টিক করে কিংবা ডিপ ডাইভ অ্যানালাইসিস করে ডিউ ডিলিজেন্স করে এই কমিটি দক্ষ লোকরা যারা অনেক দিন ব্যাংকিং করেছেন দেশে বিদেশে, তারা ডেস্টিনেশন সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, তারা রিকমেন্ড করে যাবে।
দীর্ঘ সময় ধরে ব্যাংক খাতে যে অনিয়ম এবং অস্থিরতা সৃষ্টি হয়ে আসছিল তার প্রকাশ পায় অনেকটা গত কয়েকদিন বিভিন্ন ব্যাংকের সামনে কর্মকর্তা এবং কর্মচারীদের পর্ষদ ভেঙে দেওয়া নিয়ে আন্দোলন দেখলেই। ব্যাংক বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে সেক্ষেত্রে এটি আর্থিক খাতের জন্য একটি অশনি সংকেত হবে। সেক্ষেত্রে নতুন পর্ষদে যারা যোগ দিবেন বিশেষ করে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে তারা যেন বিশেষ করে ঋণ দানের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ না করেন, একইভাবে স্বতন্ত্রভাবে যেন তারা কাজ করতে পারেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এবং প্রাধান্য দিবেন আমানতকারীদেরকে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। এদিকে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সাফ জানিয়ে দিয়েছেন এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহযোগিতা আর করা হবে না। আর যারা অর্থ নিয়ে ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ব্যবসায়ীরা সহায়তা করবে বলে আশ্বাস দেন বণিক সমিতির নেতারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপণ্য আমদানি সহজ করা, ব্যাংক সংস্কার ও ঋণের কিস্তি পরিশোধে 6 মাস সময় দেওয়ারও প্রস্তাব করেন ব্যবসায়ীরা। সেলিয়া সুলতানার আরও একটি প্রতিবেদন। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 11.66%। খাদ্য মূল্যস্ফীতি ছিল 14%, যা গত 13 বছরের সব রেকর্ড ছাড়িয়ে যায়। অর্থনীতির গতি ফেরাতে নবনিযুক্ত গভর্নর আর উপদেষ্টা পর্ষদের জন্য এ পাহাড় ডিঙানো যেন বড় চ্যালেঞ্জ, যার উপর নির্ভর করছে ঘরে বাইরের পুরো অর্থনীতির স্থিতিশীলতা। অথচ বিগত মুদ্রানীতিগুলোতে মূল্যস্ফীতি প্রাধান্য দিয়ে সুদের হার বাড়ানো কোনো প্রভাব ফেলেনি, যার কারণ হিসেবে ব্যাংক লুট, অর্থ পাচার, খেলাপি ঋণ ও টাকা ছাপানোকে দায়ী করেন ব্যবসায়ীরা। বিশ্বমন্দার বাজারে এখন বিনিয়োগ খাত স্থবির হয়ে পড়েছে। তা নিয়ে আলোচনা ও সৌজন্য সাক্ষাতে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকে সকাল 11টা থেকে আসতে শুরু করেন ব্যবসায়ী নেতারা। আলোচনায় সুদের হার কমানোর দাবি জানালে মূল্যস্ফীতি কমে আসলে সুদের হার বিবেচনায় নেবে কেন্দ্রীয় ব্যাংক, এমন আশ্বাস পান ব্যবসায়ীরা। সুদের হারের ব্যাপারে তিনি বলেছেন 6-7 মাস সময় দেওয়ার জন্য বলেছেন। 6-7 মাসের মধ্যে মূল্যস্ফীতি উনি যেভাবে হোক এটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন, মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনা। এটাকে কমিয়ে আনতে পারলে এরপরে সুদের হার নিয়ে উনি পরবর্তীতে পদক্ষেপ। এই মুহূর্তে 3 মাস পরিশোধ না করলে ঋণ গ্রহীতাদের খেলাপি হিসেবে তালিকাভুক্ত করা হয়। সেটি 6 মাস বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় আলোচনায়। যেহেতু IMF এর সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কাজে ওরা 3 মাস অথবা 6 মাস এটা টাইম যদি বাড়ায় দেয় তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে, নাহলে আমরা মনে করি যে অনেক বেশি ডিফল্টার হয়ে যাবে। ব্যবসার নামে যারা সম্পদ লুট করেছে তাদের দুর্বৃত্ত আখ্যা দিয়ে শাস্তির দাবি জানিয়েছেন সাবেক FBCCI সভাপতি। সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। এই সরকারি ব্যাংকগুলোতেও আমরা এই অবস্থা। ব্যবসায়ীদের সভা শেষে গভর্নর জানান মূল্যস্ফীতি কমাতে আরও কিছুটা কঠোর হবে মুদ্রানীতি। ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে এবং সেটা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। আমরা মনে করি যে একটু টাইটনিং করলেই এটা আমরা যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো। এছাড়া ঋণ খেলাপিতে জর্জরিত এস আলমের নিয়ন্ত্রণাধীন 6 ব্যাংকে সরকার টাকা ছাপিয়ে কোনো সহযোগিতা করবে না বলেও পরিষ্কার করেন নবনিযুক্ত গভর্নর। আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে এবং সিস্টেমিক্যালি ইম্পর্টেন্টও না এমন কিছু না। সবসময় উদ্ধার করাটা ঠিক নয়, চেষ্টা করবো এদের সংখ্যা কমিয়ে ফেলতে বা একীভূত করার চেষ্টা করা যাবে। বিভিন্নভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে, কিন্তু হঠাৎ করে টাকা দিয়ে সলিউশন হবে না, হঠাৎ করে বন্ধ করে দিয়েও কোনো সলিউশন হবে না, কারণ আলটিমেটলি তো ডিপোজিটারদের টাকা তো ফেরত দিতেই হবে এবং সেই দায়িত্ব সরকারের নয়, দায়িত্ব হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষের। কারণ সেখান থেকে তাদেরকে উদ্ধার করাটাও একেবারে তড়িৎ গতিতে উদ্ধার করে ফেললাম, সেটাও কিন্তু ঠিক হবে না। এছাড়া 43 খাতে স্থগিত প্রণোদনা পুনরায় সচলের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। 1000 টাকার নোট বাতিলের বিষয়ে
কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজে লাগে এমন প্রকল্প গ্রহণ করতে হবে, তা না হলে ঋণের বোঝা বেড়ে যাবে। 18 লাখ কোটি টাকার সরকারি ঋণের চাপ নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 15 বছরে বাছবিচারহীনভাবে দেশি বিদেশি ঋণ নিয়েছে আওয়ামী লীগ সরকার। পদত্যাগের সময় 18,36,000 কোটি টাকার ঋণ রেখে গেছে শেখ হাসিনার সরকার। এসব ঋণের বড় অংশই ব্যবহার হয়েছে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নে। আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করতে চায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে সহযোগিতা অব্যাহত রাখতে চীন ও কানাডাকে আহ্বান জানানো হয়। এ সময় ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর জন্য চীনকে আহ্বান জানায় বাংলাদেশ। আমাদের ইস্যু হলো আগে অনেক সমস্যা, অনেক ডোনারদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে, অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা, এবং আমাদের শোধ করার কমিটমেন্ট আছে। এইগুলো আমাদের একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে, কিন্তু আমরা বিষয়টা দেখব। অর্থ উপদেষ্টা বলেন, 18 লাখ কোটি টাকার সরকারি ঋণের চাপ নিয়েই দায়িত্ব নিয়েছে সরকার। তবে আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। এগুলো নিয়েছে ওরা চুক্তি করে, তাই না, নিয়েছে। এগুলো তো আমাদের ডোনারদেরকে আমরা বলতে হবে যে এটা বিরাট প্রেশার। এটাই তো আমি বলেছি কত জায়গায় গেছে এই প্রজেক্টগুলো, আমরা এগুলো রিভিউ করছি, দেখছি, এবং উই আর অ্যাওয়্যার অফ দ্যাট। এটা নিয়ে তো আমাদের নিজেদের মতো কথা হচ্ছে, এখানে বাংলাদেশ ব্যাংক ইজ অল ইনভলভ, তাই না। এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারকে চীন স্বাগত জানিয়েছে। এই সরকারের সাথে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। We offered our support and we also got very positive response from a financial advisor. So that is my commitment. We're trying to continue work with this interim government and the other stakeholders together. We'll work together so as our cooperation will continue. 1000 টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। মুনিয়া মিতু তনু সহ আলোচিত হত্যাকাণ্ডের বিচার করা সহ আন্তর্জাতিক মানের নারী অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার একটি বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ব্রিফিংকালে সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা চৌধুরী। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন নানা শ্রেণী পেশার প্রায় 30 জন নারী নেতৃত্ব। প্রায় 2 ঘন্টা বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি ফান্ড গঠন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এছাড়া আন্তর্জাতিক আইনের আলোকে দেশের নারী অধিকার প্রতিষ্ঠার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে ব্রিফিং করেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা চৌধুরী। বলেন, নারী নেত্রীরা সমাজে বিদ্যমান নারীর প্রতি সব সহিংসতার অবসান চেয়েছেন। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা, অভিভাবকত্বের ক্ষেত্রে, নাগরিকত্বের ক্ষেত্রে, এইগুলোতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে যেগুলো বৈষম্যটাকে অ্যাড্রেস করেছে, বাংলাদেশ সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোথাও কোথাও রিজার্ভেশন রেখে দিয়েছে। তো সেই রিজার্ভেশনটার উইথড্র করারও একটা দাবি এসেছে। একজন সমন্বয়কারী বলেছেন যে তার গায়েও অনেক আঘাতের দাগ আছে বিদায়ী সরকারের ছাত্র সংগঠনের দেয়া, কিন্তু সে সেই আঘাতের দাগ নিয়ে কথা বলতে চায় না। সে বলতে চায় যে এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে, যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায় এবং আঘাত দিয়ে পার পাওয়া যায়। ছাত্র জনতার উপর গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে আরও 5টি হত্যা মামলা করেছেন ভুক্তভোগীরা। এদিকে এ পর্যন্ত যত মামলা হয়েছে সেগুলোতে শেখ হাসিনার নাম থাকলেও এবার আসামির তালিকায় আনা হয়েছে তার পরিবার, শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যদের নাম। প্রত্যেকটি মামলা এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগীরা বলছেন শেখ হাসিনার নির্দেশেই হত্যা করা হয়েছে তাদের স্বজনদের। আর জানাচ্ছেন রাব্বি হোসেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় তার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা।
প্রতিদিনই আদালতে ভিড় করছেন আন্দোলনে নিহত হওয়া পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে 5টি, যেখানে এবার নতুন করে মামলার তালিকায় যুক্ত করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কেও। যাত্রাবাড়ি এলাকার ফল ব্যবসায়ী ফরিদ শেখকে হত্যায় তাদের আসামি করা হয়েছে। 21 জন আসামি করা হয়েছে। এর মধ্যে আমির হোসেন আমুও আছেন, যিনি 14 দলের সমন্বয়ক, এবং আসানুল হক ইনু, রাশেদ খান মেননও আছেন, এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন দায়িত্বে যাত্রাবাড়ি এলাকায় তাদেরকে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। কারণ তাদের নির্দেশেই পুলিশ নির্বিচারে গণহত্যা চালানোর জন্য বাংলাদেশে গত 15 তারিখ থেকে আর 5 তারিখ পর্যন্ত 5-8 পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছে, এবং এই হত্যাযজ্ঞের বিষয়ে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। এছাড়াও মঙ্গলবারের সবকটি মামলায় যুক্ত করা হয়েছে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং 14 দলের অন্যান্য নেতাকর্মীদেরকেও, যেখানে রয়েছে জাসদের হাসানুল হক ইনু, জেপির আনোয়ার হোসেন মঞ্জু সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের একাধিক মন্ত্রীর নামও। মামলায় রাখা হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও। ভুক্তভোগীরা বলছেন, গণভবনে বৈঠক করে শেখ হাসিনা ও 14 দলের নেতাদের সরাসরি নির্দেশেই এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে ছাত্র জনতার উপর। তাই সর্বোচ্চ শাস্তির ফাঁসির দাবি করেন তারা। যাতে আমার ছেলের হত্যার সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা সেই শাস্তিটা যাতে আমি দেখতে মরে যেতে পারি। আমার ভাইকে খুনিদের ফাঁসি চাই, প্রথম 1 নাম্বার আমার খুনিদের ফাঁসি চাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার ভাইকে সরকার থেকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে শহীদ হিসাবে, এবং সরকার একটা কার্ড দিতে হবে। আর যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে সবার ফাঁসি চাই। মঙ্গলবার আদালতে দায়ের হওয়া মামলাগুলোকে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, সূত্রাপুর, আদাবর এবং আশুলিয়া থানাকে এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং উনি যে মামলা দায়ের করেছেন এই মামলার ঘটনা শোনার ওনার বক্তব্য শুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনি 49 জনের বিরুদ্ধে মামলা করেছেন, এবং বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে সরাসরি এজাহার হিসাবে সূত্রাপুর থানাকে মামলাটি রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় এ পর্যন্ত সারা দেশে মামলা হয়েছে 20টিরও বেশি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। আওয়ামী সরকারের আমলে দুর্নীতি সহ নানা অভিযোগে অভিযুক্ত ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। শিক্ষা কারিকুলাম পরিবর্তনের কারণেও সমালোচিত ছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে মোহাম্মদপুরে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ডের আবেদন করে মোহাম্মদপুর থানা পুলিশ। আদালতে দুই পক্ষের শুনানি শেষে ডাক্তার দীপু মনির 4 দিনের আবেদন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাব্বি হোসেনের প্রতিবেদন। বিগত আওয়ামী সরকারের আমলে মন্ত্রী পরিষদের অন্যতম আলোচিত মন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মনি। চাঁদপুর 3 আসন থেকে টানা 4 বার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2008 সালের 9ম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার নির্বাচিত হলে সেই সরকারের মন্ত্রিসভায় দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডাক্তার দীপু মনি। কিন্তু বারবার বিদেশ ভ্রমণ ও দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2014 সালে মন্ত্রিসভায় স্থান না পেলেও 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান ডাক্তার দীপু মনি। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকালে তার পরিবারের বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে 359 কোটি টাকার জালিয়াতির অভিযোগ ওঠে। এছাড়া শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তনের কারণে সমালোচনার কেন্দ্রেও ছিলেন তিনি। সবশেষ দ্বাদশ সংসদে আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যখন শেখ হাসিনা সরকারের পতন হলে একের পর এক হত্যা মামলা হতে থাকে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে। আন্দোলনকালে হত্যাকাণ্ডের ঘটনায় মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানায় দায়ের করা এক মামলায় নাম আসে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির বিরুদ্ধে। সে মামলায় রাজধানীর বাড়িধারা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। মঙ্গলবার তাদের দুজনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে মোহাম্মদপুর থানা পুলিশ।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন ডাক্তার দীপুমণিকে ৪ দিন ও আরিফ খান জয়কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আবু সাইদ হত্যার ঘটনায় ডাক্তার দীপুমণি সহ অন্যান্য আসামিরা উস্কানি দিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ সময় ডাক্তার দীপুমণির পক্ষে একজন আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। এই দুজন আসামি সহ অন্যান্য আসামিরা এই আবু সাইদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তদন্তের প্রাথমিক তদন্তে এই আসামিদের এই মামলা হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। কিন্তু আপনারা জানেন তার বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং দেশে দুর্নীতি এবং ব্যবস্থার সঙ্গে জড়িত এবং তার নেতৃত্বে চাঁদপুরে বিশাল দুর্নীতির আপনারা জানেন ক্ষমতা থাকা অবস্থায়ও পার্লামেন্টে তার দুর্নীতি বিষয়ে আলোচনা হয়েছে, সরকারি দলের লোকেরা করেছিল। আওয়ামী সরকারের আমলে দুর্নীতি সহ নানা অভিযোগে অভিযুক্ত সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীকে আদালতে তোলা হলে উপস্থিত আইনজীবীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শান্তবাজার নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফেলাম বিরতির পর, দেখছেন শান্তবাজার। সাভারের রানা প্লাজা তাজরিন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ প্রধানমন্ত্রীর তহবিলে ত্রাণ লোপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। সভায় চিকিৎসা ভাতা ও সরকারি অনুদান না পাওয়ায় ক্ষোভ জানান ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকরা। মতবিনিময় শেষে আসিফ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিল, কিন্তু মাত্র ২১ কোটি টাকা ব্যয় করা হয়েছে। সেই তহবিল লুটপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি নেওয়া হবে। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সকল শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। শ্রম উপদেষ্টা বলেন, হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরেও দেশ টিকে আছে শ্রমিকের পরিশ্রমে। নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে, সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব, যে সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায়, এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব। এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা। আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার কম সময়ে যে কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে এসব বলেন মির্জা ফখরুল। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, যার কারণে ভারতের কাছে বিএনপি মহাসচিব অনুরোধ জানান যাতে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দেশে আনা যায়। এ সময় বিএনপি স্থায়ী কমিটিতে সদ্য মনোনীত সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ফ্লাই করার মতো অবস্থা তৈরি হলেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। তো সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু করেছেন। বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল, গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের
মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। শান্তবাজার নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম, দেখছেন শান্তবাজার। বঙ্গোপসাগর ও লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টির কবলে দেশে বিভিন্ন অঞ্চল ও জেলা সপ্তাহব্যাপী টানা বর্ষণে জলাবদ্ধতার কবলে নোয়াখালী ও ফেনী শহরের বেশিরভাগ এলাকা। পানিতে তলিয়েছে নিম্নাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পানি ঢুকে পড়েছে সরকারি বিভিন্ন দপ্তরে। পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পাহাড় ধস। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। কয়েকদিনের টানা বর্ষণের কবলে নোয়াখালী। ভারী বৃষ্টিতে শহরের বেশিরভাগ সড়ক ও এলাকায় থই থই করছে পানি। ডুবে আছে পৌর এলাকার পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক, রেড ক্রিসেন্ট সোসাইটি ভবন, জেলা মৎস্য অফিস, প্রেস ক্লাব ভবন সহ বিভিন্ন সরকারি দপ্তরে ঢুকে পড়েছে পানি। শহরের বেশিরভাগ বাসা বাড়িতেও ঢুকে পড়েছে পানি। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আঙ্গ বাড়িঘর সব ডুবে গেছে, বাতানি রাইন তো আঙ্গ কষ্ট হয়ে যাবে, বুঝলি? দোকানপাট বন্ধ, রিক্সা চলতেছে না। খালের ভিতরে যে লাইনগুলো ছিল এগুলো অবৈধভাবে দখল করার কারণে এখন আর পানিগুলো সেচের কোনো ব্যবস্থা নাই। কয়েকদিনের টানা বৃষ্টিতে নোয়াখালী শহর ছাড়াও কবিরহাট, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ সহ 9টি উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এসব এলাকার অধিকাংশ সড়ক ও বাড়িঘরে। আর এই জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন জেলার কয়েক লাখ বাসিন্দা। ছোট ছোট যতগুলো নালা আছে সবগুলি ইতিমধ্যে খুলে দিয়েছে। ছোট ছোট বিভিন্ন আমাদের মৎস্য দপ্তর বিভিন্ন ছোট ছোট জাল যেখানে ছিল সেই জালগুলো আমরা অপারেশন করার চেষ্টা করেছি। কালকে জালগুলো তুলে ফেলেছে, আমরা আসার চেষ্টা করতেছি। লঘুচাপের প্রভাবে ফেনীতে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় 186.1 মিলিমিটার বৃষ্টিতে শহরের প্রধান প্রধান সড়ক তলিয়ে গেছে। জীবিকার তাগিদে ঘর থেকে সড়কে নেমেই পড়তে হয় ভোগান্তিতে। সাদাত শাহেদ, এখন। শান্তবাজার নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন শান্তবাজার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতার আরজি কর কাণ্ডে বৃহস্পতিবারের মধ্যে সিবিআইয়ের কাছে মামলার তদন্তের অগ্রগতির সবশেষ জানতে চেয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলছেন, ঘটনার শুরু থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি পশ্চিমবঙ্গ সরকার। এদিকে দোষীদের বিচারের দাবিতে এখনও বিক্ষোভে উত্তাল গোটা ভারত। আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনজীবী, স্বাস্থ্যকর্মী, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। 31 বছর বয়সী সহকর্মীকে ধর্ষণের পর হত্যার ঘটনার 11 দিন পেরিয়ে গেলেও এখনও মানসিকভাবে বিপর্যস্ত আরজি কর হাসপাতালের সেই ইন্টার্ন চিকিৎসকের সহকর্মীরা। ঘটনার পর থেকে রাতে ঘুমাতে পারছেন না কেউই। রাজ্য কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মক্ষেত্রে যেতেও ভয় পাচ্ছেন তারা। আতঙ্কে আছেন চিকিৎসক আর নার্সরাও। Personally, mentally just traumatized because my feelings and emotions like first of all see what we meet every day. নৃশংস এই হত্যাকাণ্ডে দেরিতে হলেও তীব্র আন্দোলনের জেরে নড়েচড়ে বসে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। পুলিশ ঘটনার মোড় অন্যদিকে নিতে চাইলে বিক্ষোভের মুখে ঘটনার তদন্তভার হস্তান্তর করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কাছে। এমন অবস্থায় মঙ্গলবার এই মামলার শুনানি শুরু হয়েছে দেশটির সর্বোচ্চ আদালতে। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতে 10 সদস্যের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, এই টাস্ক ফোর্স কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এদিকে বৃহস্পতিবারের মধ্যে মামলার তদন্তের অগ্রগতির সব শেষ সুপ্রিম কোর্টকে জানাতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শুরু থেকেই এই হত্যাকাণ্ড নিয়ে গাফিলতি করে আসছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে এই ঘটনায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসায় সাবেক প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। তবে হত্যাকাণ্ডের 11 দিনের মাথায় কলকাতার 2 চিকিৎসককে তলব করে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে তারা। পুলিশ নির্বোধের মতো চিকিৎসকদের মধ্যে দোষী খুঁজছে বলেও অভিযোগ সংশ্লিষ্টদের। सिक्योरिटी, सीसीटीवी इन एवरी हॉस्पिटल्स, छात्रों को सुविधा चाहिए
और लड़की लोगों को रात को सुरक्षा, ये हमारे मेन मुद्दा है और अपराधी को सजा जरूर मिलना चाहिए। This is not a rape of a doctor. It's not a rape of a doctor. It's a rape of a daughter. She was a daughter. She was a mother. Sister, someone's sister. নৃশংস এই হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এখনও ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সাধারণ মানুষ। বিক্ষোভে উত্তাল গোটা কলকাতা। ইন্টার্ন চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাস্তায় নেমেছেন আইনজীবীরা, বিক্ষোভ অব্যাহত রেখেছেন স্বাস্থ্যকর্মীরাও। এ অবস্থায় বিক্ষোভ বন্ধ করে অবিলম্বে স্বাস্থ্যকর্মীদের কাজে যোগদানের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে এই ঘটনায় সন্দেহভাজন সঞ্জয় রায়কে পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছেন শিয়ালদাহ আদালত। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর করা আবেদনটি সোমবার মঞ্জুর করা হয়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।